আমি কোনো চিটাগং যাচ্ছি না। আমি দেখতে চাই এই বাসা থেকে আমি বের হয়ে যাওয়ার পর সাইমন আর রাফিয়ার আসল রূপটা কিভাবে বেরিয়ে আসে। লাকিসটা হাতে নিয়ে যখন ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালাম, সাইমন আমার কপালে হালকা একটা চুমু খেলো। ওর চোখে মুখে অদ্ভুত এক বিদায়ের মায়াবী অভিনয়। পৌঁছিয়ে একটা ফোন দিও রুবি, সাবধানে যেও, ও বলল। মুখে একটা মুস্কি ব্লার হাসি নিয়ে বের হলাম। ঠিক বিকাল 4টায় ধানমন্ডির ওই ফ্ল্যাট থেকে আমি বের হয়েছিলাম। আমি গাবতলী কিংবা সাইদাবাদ যাইনি। আমি চলে গিয়েছিলাম ঠিক আমাদের বাসা থেকে 3 গলি পরে ছোট্ট একটা কফি শপে। সেখানে বসে বসে সময় গুনছিলাম। যখন ঘড়ির কাঁটায় রাত 8:16, একটা উবার ডেকে আবার আমি নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসা সবসময় একটা অতিরিক্ত চাবি আমার কাছে থাকে। সাইমন ভেবেছে আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে বাসের সিটে ঘুমাচ্ছি। ও ভাবতেই পারেনি যে ও সাজানো তাসের বিশ্বাসের ঘরটা ভাঙার জন্য আমি ওপাশেই দাঁড়িয়ে আছি। লিফটের 4 নম্বর বোতামটা চেপে যখন আমাদের ফ্লোরে নামলাম, করিডোরটা একদম নিস্তব্ধ। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে চাবিটা তালার মধ্যে ঢুকালাম। হাতটা হালকা কাঁপছিল, কিন্তু মনের ভিতরে ক্ষোভ আর জেদ আমাকে শক্ত করে দিল। খুব ধীরে নিঃশব্দে দরজাটা খুললাম। ড্রয়িং রুমের লাইটগুলো বন্ধ, শুধু ভিতরে ড্রয়িং রুমে ছোট্ট একটা আলো রেখা ড্রয়িং রুমের মেঝেতে এসে পড়েছে। সেই সাথে ভেসে আসছে একটা চেনা হাসি শব্দ, যে হাসিটা আমি 4 বছর যাবৎ ভালোবেসেছি, আর যে হাসিটা আমার স্কুল জীবনের অজস্র স্মৃতি রয়েছে। হাসিটা চিনতে পেরে ড্রয়িং রুমে আমি থমকে একটু দাঁড়িয়ে রইলাম। আমার কি সামনে যাওয়া উচিত হবে ভেবে পাচ্ছিলাম না আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর পা টিপে টিপে শোবার ঘরের দিকে গেলাম। দরজাটা পুরাটা আটকানো ছিল না, হালকা ফাঁকা ছিল। বেডরুমের দৃশ্যটা দেখে পুরো শরীরটা যেন আমার বরফ হয়ে গেল। সাইমন আধশোয়া হয়ে শুয়ে আছে, আর ওর বুকের মধ্যে মাথা রেখে শুয়ে আছে রাফিয়া। রাফিয়ার গায়ে জড়ানো সুতো একটা শাড়ি আমার, যেটা আমি গত রমজান ঈদে কিনেছিলাম। সাইমন ওর চুলে বেনি কেটে দিতে দিতে বলছিল, রুবিকে চিটাগং পাঠিয়ে ভালোই হলো। অন্তত আগামী 4-5 দিন আমাদের কোনো লুকোচুরি করতে হবে না। রাফিয়া সাইমনের গালে আলতো করে হাত দিয়ে বলল, কিন্তু ও যেভাবে কালকে জেরা করছিল আমার তো ভয়ই লেগে গিয়েছিল। মেয়েটা বড্ড সন্দেহভাজন হয়ে উঠেছে দিন দিন। আরে ছাড়ো তো ওর কথা, সাইমন তার ছেলে সুরে বলল। রুবিকে ম্যানেজ করা কোনো ব্যাপারই না। 2টা মিষ্টি কথা আর একটু নাটক করলে ও গলে জল হয়ে যাবে। ও চিরকালে একটু বোকা। কথাগুলো শুনে আমার চোখ দিয়ে একটু জলও নামলো না। 4 বছরের সংসার, হাজারো স্মৃতি, আর একটা ছোটবেলা থেকে গভীর বন্ধুত্ব, সবকিছু জানি এক নিমিষে পুড়ে ছাই হয়ে গেল। আমার বুকের ভিতরে কান্নাটা যেভাবে দলা পেকে আসছিল, সবগুলো চেপে রেখে আমার পকেট থেকে আমি একটা ফোন বের করলাম। ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ডিং চালু করলাম। তারপর এক লাথি দিয়ে রুমের দরজাটা ঝটকা দিয়ে খুলে ফেললাম। রুমে ঢুকেই আগে রুমের লাইটটা জ্বালিয়ে দিলাম। হঠাৎ করে তীব্র আলো দুইজনে ছিটকে দুই পাশে চলে গেল। সাইমন বিছানা থেকে লাফ দিয়ে উঠল। ওর মুখ থেকে যেন কেউ এক নিমিষে রক্ত সব চুষে নিয়ে গেল। রাফিয়া অপ্রস্তুত হয়ে শাড়ি কোণ টানতে টানতে বিছানার এক কোনায় যায় বসলো। রুবি, তুমি না চিটাগং গিয়েছো? সাইমনের গলা কাঁপছিল। ও তোতলাতে লাগলো। আমি কোনো কথা না বলে সাইমনের দিকে ফোনটা তাক করে রাখলাম। রুবি প্লিজ, তুই যা দেখছিস তা নয়। রাফিয়া কান্না করার ভান করে এগিয়ে আসতে চাইলো। খবরদার রাফিয়া, এক পাও এগোবি না। আমার কণ্ঠের স্বর এতটা ঠান্ডা ধারালো ছিল, ও থমকে গেল। আমার শাড়িটা গায়ে দিয়ে আমার হাজবেন্ড আমার বিছানায় শুয়ে তোর এই নাটকটা করতে একবারও লজ্জা করলো না? তুই না আমার সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড ছিলি। সাইমন এবার নিজেকে সামলিয়ে নিতে চাইলো। রুবি, আমি স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, কিন্তু এবার ফোনটা নামাও। মাথা গরম করো না, আসো আমরা বসে কথা বলি। তোমার সঙ্গে আর কথা বলার কিছু নাই সাইমন। আমি ভিডিওটা বন্ধ করে ব্যাগে রাখলাম। গত 4 বছর ধরে যাকে স্বামী ভেবে ভালোবেসেছি, আসলে সে স্বামী নয়, সে একজন মেরুদণ্ডহীন প্রতারক। আর যার বিপদে বোন ভেবে বুকে টেনে বাসায় এনেছিলাম, আসলে সে একজন বিষাক্ত সাপ। আমি আর ওই রুমে 1 মিনিটও দাঁড়ালাম না, আবারও লাকিসটা হাতে নিলাম। সাইমন আমার পিছনে বারবার ছুটে ছুটে এসে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিল। রুবি, একটাবার বিশ্বাস করো, আমাকে একটাবার সুযোগ দাও। আমি রাফিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না, প্রমিস। আমি ওর দিকে ঘুরে তাকালাম। ওর প্রতি আমার কোনো মায়া ছিল না, আমার চোখে পানিও ছিল না, ছিল তীব্র ঘৃণা। যে মানুষটা আমার অনুপস্থিতিতে কয়েক ঘন্টার ব্যবধানে আরেকটা মেয়ে আমার বিছানায় আনতে পারে, তার কোনো প্রমিসের মূল্য আমার কাছে নেই। এই ভিডিওটা খুব জলদি আমাদের ডিভোর্সের সঙ্গে রাফিয়ার তোমার পরিবারের কাছে চলে যাবে। ঢাকার এই ফ্ল্যাটটা আমার বাবার টাকায় কেনা সাইমন। কালকে আমার আইনজীবীকে আমি পাঠাচ্ছি। তোমাকে আর তোমার এই সস্তা জীবন সঙ্গীকে যেন টেনে হিসড়ে আমার বাসা থেকে বের করে। দরজাটা জোরে টান দিয়ে বাহির থেকে লিফটে উঠলাম। লিফট দিয়ে যখন নিচে নামতেছিলাম, বারবার মনে পড়তেছিল যে মানুষটাকে আমি 4 বছর পাগলের মতো ভালোবাসতাম, আর যেই মেয়েটাকে আমি তার বিপদের দিনে বুকে ঠাঁই দিয়ে আমার ঘরে তুলেছিলাম, তারা দুইজনে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একজন আমার ছোটবেলা বেস্ট ফ্রেন্ড, আর একজন আমার স্বামী। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছে, আর যাকে আমি বোনের স্থান দিয়েছিলাম, সে আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছে। লিফটের নিচে নেমে ঠান্ডা একটা হাওয়া আমার মুখে এসে লাগলো।
হালকা একটু শান্তি লাগতেছিল। আমি জানি আজকে আমি সংসার হারিয়েছি, তবে আমি হেরে যাইনি। সত্যটা গোপন করে সুখে থাকার চাইতে সত্যটা জেনে বিচ্ছেদ হওয়া অনেক ভালো। আমি আজ নিজে হাতেই আমার ৪ বছরের সম্পর্কের ইতি টানলাম, যেই সম্পর্ক আমি নিজে হাতে ভেঙে দিয়েছি। ধন্যবাদ সবাইকে লাইভ স্টোরিটা শোনার জন্য।